নমস্কার, নিউজরুম লাইভ নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে এবং নিউজরুম লাইভের শুরুতেই অর্জুন সিং এর খবর। তার কারণ দিল্লিতে অর্জুন সিং, বিজেপি সাংসদ অর্জুন সিং, তার বৈঠক হবে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে। বিজেপি সর্বভারতীয় সভাপতি ডেকে পাঠিয়েছেন কথা বলার জন্য। কিসের ইঙ্গিত? কদিন ধরে যেভাবে অর্জুন সিং একের পর এক কেন্দ্রীয় মন্ত্রী, দলের রাজ্যের পদাধিকারী যারা রয়েছেন তাদের বিরুদ্ধে তোপ দেখে যাচ্ছেন, সেখানে কি সাবধান করার জন্য অর্জুন সিংকে ডেকেছেন? রাজীব প্রতিনিধি সরাসরি নয়াদিল্লি থেকে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। রাজীব, এর আগেও দেখা গিয়েছিল অর্জুন সিংকে ডেকে পাঠিয়েছিলেন জেপি নাড্ডা, সেখানে বৈঠক হয়েছিল, কিন্তু অর্জুন সিং যেন একেবারে অনড় নিজের অবস্থানে। আজ নতুন করে অর্জুন সিং এর সঙ্গে বৈঠক। অর্জুন সিংকে কি কি বলা হতে পারে? সাবধান করা হতে পারে? সাবধান তো বোধহয় আগেও করা হয়েছিল, তারপরেও তো কোনো কাজ হয়নি। একদমই। দেখো অতনু, তোমাকে জানিয়ে রাখি যে রাত্রি 9টায় জেপি নাড্ডার সঙ্গে অর্জুন সিংয়ের বৈঠক হওয়ার কথা ছিল। সেই সময় কিছুটা পরিবর্তন করা হয়েছে। 9:40 জেপি নাড্ডার সঙ্গে বৈঠক হবে। আমরা রয়েছি নাড্ডার বাড়ির সামনে। অর্জুন সিং নাড্ডাকে কি বলবেন, নাড্ডা অর্জুন সিংকে কি বলবে, রাজ্য রাজনীতিতে এটাই এখন চর্চার বিষয়। সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি যে অর্জুন সিং এতদিন পর্যন্ত তুমি যদি দেখবে যে পাট চাষি, পাট শিল্প, পাট শ্রমিক, এই বিষয়গুলি নিয়ে লড়ছিলেন এবং তিনি লড়াইয়ের কথা একেবারে ঘোষণা করেছিলেন প্রকাশ্যে। আর আজকে তিনি কিন্তু দল নিয়ে কথা বলেছেন, সংগঠনের বিরুদ্ধে কথা বলেছেন, দলের রাজ্য নেতা তাদের নিয়ে কথা বলেছেন। আর এর বিষয়টি নিয়েই কিন্তু নাড্ডা তার কাছে জানতে চাইবেন, তিনিও নাড্ডাকে বিষয়গুলি বলবেন। তার যা যা অভিযোগ রয়েছে, এখানেই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে অতনু। তার কারণ শুধুমাত্র পাট নিয়ে আমি আন্দোলন করব, লড়াই করব, পাট চাষিদের স্বার্থে, পাট শ্রমিকদের স্বার্থে অর্জুন সিং যেটা বলে এসেছেন, তার পেছনে আর কি কি ছিল কিন্তু আস্তে আস্তে একেবারে সেই ঝুলি থেকে বেরোতে শুরু করেছে বেড়াল। আর এরপরেই যে খবর আসছে তা হলো অর্জুন সিং বিজেপির নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও দেখা করতে চেয়েছেন। অমিত শাহর সময় এখনও তিনি পাননি। অর্জুন সিং আজকে 9:40 তিনি যাবেন, জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করবেন এবং তাকে যে বিষয়গুলি জানাবেন তা হলো যে রাজ্য বিজেপি ঠিক পথে চলছে না। রাজ্য বিজেপি যারা চালাচ্ছেন, যারা রাজ্য নেতা, তাদের হাতে সংগঠন ক্রমশ ভাঙছে, ক্রমশ দলের নেতারা তারা সরে যাচ্ছেন, ক্রমশ কর্মীরা বিমুখ হয়ে যাচ্ছেন। এই বিষয়গুলি তিনি তুলে ধরবেন এবং অবশ্যই কিছু তার পরামর্শ থাকবে, সেই পরামর্শও দেবেন। যদিও বলা যেতেই পারে যে পাট চাষি, পাট শ্রমিক, পাট শিল্প বিষয়টি সামনে আসবে, তিনি বলবেন। আজ এই প্রসঙ্গই কিন্তু তুলেছেন, আজ এই প্রসঙ্গই তুলেছেন জেপি নাড্ডা। দিল্লি যাওয়ার আগে তিনি এই প্রসঙ্গই তুলেছেন। বলছেন পাট নিয়েই তার সবচেয়ে বেশি ভাবনা চিন্তা, সেটাই তার মূল বিষয় দিল্লি যাওয়ার। শুনুন। দেখা যায় উনি তো রাষ্ট্রীয় কথা না বলে তো বলা যাবে না। বিষয়ে উনি ডেকেছেন, আমি যাচ্ছি। ওখানে আলোচনা উনি কি করছেন তার উপরে ডিপেন্ড। কি ইস্যুতে উনি আমার সঙ্গে আলোচনা করবেন সে বিষয়ে যখন ডেকেছেন, কি বিষয়তে সে তো উনি ঠিক করবেন না, আমি তো ঠিক করব। আমার তো মেন এজেন্ডা একটাই আছে, কিভাবে বাঁচবে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিভাবে দেখছেন এই পুরো বিষয়টি, শুনুন। 14 থেকে 19 এই স্বল্প সময়ের মধ্যে বড় হয়েছে। দল বড় হওয়ার জন্য বহু মানুষ দলের সাথে যুক্ত হয়েছেন, যারা দলের নীতি আদর্শের সাথে সেইভাবে পরিচিত নয় যেভাবে পরিচিত হওয়া প্রয়োজন ছিল। স্বাভাবিকভাবে তারা দলের নিয়ম নীতি জানেন না এবং সবটা মেনে চলাও তাদের পক্ষে হয়তো সম্ভব হয় না। কারণ নতুন জায়গায় এলে তার সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য আরো একটু বেশি সময় প্রয়োজন বলে মনে হয়। কোন প্রেক্ষাপটে বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংকে তলব করেছেন জেপি নাড্ডা, দেখুন। আমাদেরকে এখনো তারা বিশ্বাস করে না। ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম শব্দ। আসলে একজন নেতা 19-এ বলছিল কি মোদিজি তো ক্ষমতায় আসবে, অর্জুন সিংকে হারাতে হবে। বিজেপি নেতা, ভালো নেতা। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং ফের বিস্ফোরক, নিশানায় আবারও নিজেরই দল বিজেপি। একটা টিম, মানে নিজের গ্রুপ বানানোর চেষ্টা করবো আমাদের। দলবাজি বলতে পারে।
গোষ্ঠীদ্বন্দ্ব হয়, বড় পার্টি যত হয় সব পার্টিতেই গোষ্ঠীদ্বন্দ্ব থাকে, তৃণমূলেও আছে, কিন্তু ভোটের সময় সব এক হয়ে যায়। আমাদের সিস্টেমটা আছে সবসময় দেখাবো আমরা একসঙ্গে আছি, ভোটের সময় সব আলাদা হয়ে যায়। সংগঠনের সংগঠন নেই, আর যেটা আছে জল মেশানো আছে, ওই ফেসবুক আর হোয়াটসঅ্যাপের উপরে সংগঠন চলে, কিন্তু বুথে লোক না থাকলে আপনি জিততে পারবেন না। তা ভোট রাজনীতি আমি বুঝি, আর যদি আপনাকে দায়িত্ব দিয়ে দেওয়া যায় তা আপনি কি করবেন? আপনি ফেল হবেন, ওটাই ফেল হচ্ছি আমরা। বেশ কিছুদিন ধরেই অর্জুন বিস্ফোরক। পাট শিল্প ইস্যুতে বারে বারে অর্জুন নিশানা করেছেন কেন্দ্রের নীতিকে, টার্গেট করেছেন মোদী সরকারের মন্ত্রীকেও। সেই রেশ কাটার আগেই রবিবার ফের সুর চড়ালেন অর্জুন। সোমবার দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে তার বৈঠক হওয়ার কথা। এর ঠিক আগের দিন অর্জুন যা বললেন তা বিজেপির কাছে বেজায় অস্বস্তির বলেই মত পর্যবেক্ষকদের একাংশের। এ নিয়ে যদি কিছু বলার থাকে দলের রাজ্য সভাপতি বলবেন, আর কেন্দ্রের নেতৃত্ব যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিষয়টি দেখছেন তারা বলতে পারবেন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া অর্জুন যেভাবে বারবার পদ্ম শিবিরের বিরুদ্ধেই সুর চড়াচ্ছেন, তাতে তার ঘর ওয়াপসি নিয়ে তৈরি হয়েছে জল্পনা। পর্যবেক্ষকদের একাংশের মতে অর্জুনের নতুন বাণে সেই জল্পনাই আরো জোরালো হলো। নিউজ 18 বাংলা। দিনে দুপুরে বারাকপুরে বিরিয়ানির দোকানে গুলি, দুজনকে অবশ্য এখনো পর্যন্ত আটক করা হয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে এভাবে দিনে দুপুরে গুলি চলল কিভাবে, কারা রয়েছে এর পিছনে? ব্যবসায়িক শত্রুতা, অন্তত সে কথাই তো বলছেন দোকান মালিকের প্রতিনিধিরা। অরুণ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছে। অরুণ, একটু জানতে চাইবো আপডেট কি রয়েছে, অর্থাৎ এখনো পর্যন্ত দুজনকে আটক করে কি কি পাচ্ছে পুলিশের কাছে, কি কি তথ্য রয়েছে? দেখো, সিসি ক্যামেরায় যে ছবিটা ধরা পড়েছিল সেখানে 3 জন মোটরসাইকেল করে এসেছিল। পুলিশ কিন্তু দুজনকে, রাজু সিং এবং শেখ রাজু, দুজনকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তাদের রাতভর জিজ্ঞাসা করা হবে। তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো মুখ খোলেনি। তাদের গাড়ি চিহ্নিত করা হয়েছে, গাড়িতে কোনো নাম্বার প্লেট ছিল না, যার ফলে সন্দেহটা পুলিশের সেখান থেকে শুরু হয়। এখনো পর্যন্ত কিন্তু আতঙ্কের যে ছায়া সেটা কিন্তু কাটেনি। দোকানে কর্ণধার আমার পাশে রয়েছে, সে কিন্তু এখনো আতঙ্কের মধ্যে রয়েছে। আমি ছোট্ট করে তার কাছে শুনে নেবো যে এখনো পর্যন্ত আতঙ্কের কিরকম রয়েছে। প্রচুর আতঙ্ক। আজকে আমার এত বড় ব্যবসা আজকে মানে কি বলবো, বন্ধের মুখে প্রায়। আতঙ্ক না প্রচুর। আমি জীবনে কোনদিন আমরা ব্যারাকপুরে এরকম আতঙ্কে বাস করিনি। হ্যাঁ অতনু, তুমি শুনলে যে এখনো পর্যন্ত কিন্তু তার আতঙ্কের ছায়া রয়েছে। এই দোকানে প্রচুর ভিড়। আমি তোমাকে আরেকবার দেখাবার চেষ্টা করবো। দেখো, দোকানে এখন রাত্রি 9টা বাজে, এখনো দোকানে কিন্তু অনেক লোক তারা বিরিয়ানি নিতে এসছে। সুতরাং এরকম ভিড় এই দোকানটায় থাকে। কিন্তু এই ধরনের ঘটনা ঘটায় কিন্তু মানুষ, এলাকার মানুষও আতঙ্কিত যে ব্যারাকপুরের বুকে এই মোহনপুর এলাকায় এখানে একেবারে প্রকাশ্য দিবালোকে এইভাবে গুলি, কারণ এটা সিনেমায় সম্ভব হয়ে থাকে, কিন্তু বাস্তবে এটা এরকম ঘটনা ঘটাতে মানুষ কিন্তু 5 রাউন্ড গুলি চালিয়েছিল। গুলিগুলো অনেকটাই মিসফায়ার হওয়াতে দোকানে যা ভিড় ছিল তাতে কিন্তু আরও অনেক বেশি লোকের ক্ষয়ক্ষতি হতে পারতো বা প্রাণহানি ঘটতে পারতো। সেটা ঘটেনি, কিন্তু না ঘটলেও এলাকায় কিন্তু মানুষের আতঙ্কর একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে। কারণ ভোর দুপুরে শুট আউট, বিরিয়ানি খেতে গিয়ে গুলি, বিরিয়ানি দোকানেরই এক কর্মী গুলিবিদ্ধ, পুরুলিয়াতেও শুট আউট। সোমবার দুপুর বারাকপুরে নামকরা বিরিয়ানির দোকানে তখন ভিড়, সেখানেই আচমকা শুট আউট। বিরিয়ানি খেতে গিয়ে গুলিবিদ্ধ এক ক্রেতা, হাতের আঙুলে গুলি লাগে তার। বিরিয়ানির দোকানের এক কর্মীর বুকে গুলি লাগে, তাকে বিএন বসু হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটর বাইকে আসে 3 দুষ্কৃতী, বিরিয়ানির দোকানের কাছে বাইক থামায়, তারপরে এলো পাথাড়ি গুলি। অভিযোগ, মোট 5 রাউন্ড গুলি চলে। কাউন্টার থেকে 2 মিনিট হয়েছে উঠে জাস্ট পেছনে গেছি, 3-4টা আওয়াজ হয়েছে। এবার কাস্টমাররা, আমি ভেবেছি মানে হয়তো কোনো পাখি মারছে, কিছু অন্য কোনো আওয়াজ হচ্ছে, আমি এই ভেবেছি। পরে দেখছি যে আমার এক লেবারের লেগে গেছে। 2 দিন আগেই ফোন এসেছিল, তারপর উনি টেক্সট মেসেজও করেছে, তো ফোনের মধ্যে মেসেজও আছে। হ্যাঁ, হুমকি দিয়েছিল। এটা কোনো বিজনেসের খাতিরেই কিছু হয়েছে, আমাদের দোকানে যেহেতু সেল বেশি, ভিড় হয়।
দুপুরে বিরিয়ানির দোকানে ভিড়, সেই সময় গুলি, এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে যান বারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা। শুট আউটের ঘটনায় মোটর বাইকের চালককে টিটাগড় থেকে পাকড়াও করে পুলিশ। মোটিভ কি ছিল এটা তদন্ত করে দেখছি। 3 জন মনে হচ্ছে, কিসে এসেছিল দাদা? মোটরসাইকেল। ইনভেস্টিগেশন হচ্ছে। সোমবার পুরুলিয়ায় ভর দুপুরে শুট আউট। আদ্রায় রেলিয়ার্ডে কাজ করছিলেন শ্রমিকরা। অভিযোগ, তখন সেখানে পৌঁছয় 4 দুষ্কৃতী। ঠিকাদারের খোঁজ না পেতেই চলে এলোপাথাড়ি গুলি। বুকে এবং পায়ে গুলি লাগে 2 শ্রমিকের। দুটা ছেলে এলো, বললো এমনি এমনি ব্যাপার আছে, কাহা তো আমরা তবিয়ত খারাপ रहता नहीं आता, ठीक है। কাগজটা দিল, তারপরে বস বলতে স্যার বার করে নিল, বলছে তুই जो है पॉकेट में मोबाइल पैसा निकालो, মানে ফায়ারিংও করছে আর আমরা দিই। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তোলাবাজির টাকা না পেয়েই গুলি চালায় দুষ্কৃতীরা। উত্তর 24 পরগনা এবং পুরুলিয়া থেকে অরুণ ঘোষ এবং ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। অভিনেত্রী পল্লবীদের রহস্য মৃত্যুর পিছনে কি সম্পর্কে টানাপোড়েন? পল্লবীর পরিবারের নতুন অভিযোগে এই জল্পনা আরও জোরালো হচ্ছে। গড়ফা থানায় খুনের অভিযোগ জানিয়েছে পল্লবীর পরিবার। সাগনিক এবং ঐন্দ্রিলার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। রবিবার গড়পায় টেলি অভিনেত্রী পল্লবীদের মৃত্যুতে রহস্য। কি কারণে মৃত্যু? খুন নাকি আত্মহত্যা? মৃত্যুর পিছনে কি সম্পর্কের টানাপোড়েন? আমার মেয়ের বন্ধু ঐন্দিলা 2-3 মাস ধরে ঐন্দিলার সঙ্গে কোনো আমি বললাম ঐন্দিলার সঙ্গে তো তোর ঝগড়া, তুই তোর সঙ্গে কথা বলতিস না, ওকে আবার কেন এনেছিস? ও তো শত্রু, ও তো সর্বনাশ করে দেবে। সাগনিক আর ঐন্দিলা মিলে আমার মেয়েটাকে মেরে ফেলেও। কালকেও তো মেকআপ ম্যান বলেছে যে ওর গায়ে ঠায়ে দাগ ঠাক কাটার দাগ ঠাক, কিন্তু আমাদের এসব মেয়ে বলতো না, নিশ্চয়ই টর্চারিং হতো। কাল সকালে সাগনিকের সাথে কথা হয়েছে মেয়েটার। এবারে মেয়ে যখন ডিউটিতে থাকতো মাঝে মাঝে আসতো, খবর পেতাম। পল্লবী, সাগনিক, ঐন্দ্রিলা প্রত্যেকেরই বাড়ি হাওড়ায়। পল্লবী ও সাগনিকের বাড়ি রামরাজাতলায়, ঐন্দ্রিলার জগাছায়। গড়পার ফ্ল্যাটে লিভ ইন করতেন পল্লবী সাগনিক। ও একটুখানি মানে উচ্ছৃঙ্খল টাইপের ছিল, নিজের কখনোই কিছু বলতো না, নিজে সবসময় চাপান, কারোর কথা শুনবো না, আমি যেটা বলছি সেটাই ঠিক, তোমরা কিছু বলছো তোমাদের মুখে উল্টো জবাব দিয়ে দিলাম। যদি নিজে ভাবতো এই জিনিসটা, তাহলে এইরকম ভুল আজ হতো না। গড়পা থানায় সাগনিক চক্রবর্তীকে লাগাতার জেরা করছেন তদন্তকারীরা। সূত্রের খবর, সাগনিক জেরায় বলেছেন, রবিবার সকালে ফ্ল্যাটের ব্যালকনিতে সিগারেট খেতে যান। তখনই ঘরের দরজা বন্ধ করে দেন পল্লবী। ডাকাডাকি করে সাড়া পাননি। দরজা ভেঙে পল্লবীর ঝুলন্ত দেহ দেখতে পান। এরপর কেয়ারটেকারের সাহায্যে দেহ নামান। পল্লবীর মাকে ফোন করেন। পুলিশকে ফোন করে জানান কেয়ারটেকার। পল্লবীর পরিবারের অভিযোগ, অনেক দেরি করে তাদের জানিয়েছেন সাগনিক। তাদের প্রশ্ন, এক ফ্ল্যাটে থাকলেও কিভাবে এমন ঘটনা ঘটল? উত্তর খুঁজছেন তদন্তকারীরাও। ক্যামেরা লালটু ঘোষ, অসিত দাসের সঙ্গে অর্পিতা হাজরা এবং শঙ্কু সাঁতরা, নিউজ 18 বাংলা। মোদির গড়ে মমতার বঙ্গভবন। উত্তরপ্রদেশের বারাণসীতে বঙ্গভবন তৈরির পরিকল্পনা। ইতিমধ্যে জমি চিহ্নিত। পূর্ত দপ্তরকে দ্রুত নকশা তৈরি করতে নির্দেশ দিয়েছে নবান্ন। যোগী রাজ্যে ভোট প্রচারে গিয়ে বারাণসীতে বঙ্গভবন তৈরির আগ্রহ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো প্রশাসনের তরফে তৎপরতা শুরু, জানিয়ে রাজনৈতিক দরজাও তুঙ্গে। বেনারসে উনি বঙ্গভবন কেন তৈরি করবেন? তার থেকে বরঞ্চ উনি বেনারসে সামনেবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন। নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী সেখানে পদপ্রার্থী হবেন, মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও সেখানে ভোটে অংশগ্রহণ করুক এবং দেখান উনি কতটা জনপ্রিয় গোটা ভারতবর্ষে। প্রচুর বাংলা থেকে মানুষ সেই জায়গায় যান। রাজ্য সরকার কোনো একটি বাংলা থেকে যাওয়া মানুষদের জন্য যদি কিছু ভেবে থাকেন, তার সঙ্গে রাজনীতির কি সম্পর্ক? তো তাহলে নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে যেখানে যেখানে এসে সভা করেছিলেন, তাহলে তো বলতে হয় নরেন্দ্র মোদী এখানে এসে লড়ুক।
দিল্লিতে বঙ্গভবন, এবার বিজেপি শাসিত উত্তরপ্রদেশেও, সেটাও নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে। এখানেই রাজ্য সরকার তৈরি করবে বঙ্গভবন। এ নিয়ে বৈঠক করেছেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। রাজ্যের পূর্ত দপ্তরকে নকশা প্রস্তুতির কাজ শুরুর নির্দেশও দিয়েছেন তিনি। নবান্ন সূত্রে খবর, বঙ্গভবনের জন্য 1 একরের সামান্য কম জমি চিহ্নিত করে ফেলেছে রাজ্য। বেছে নেওয়া হয়েছে বিশ্বনাথ মন্দির থেকে 1.5 কিলোমিটার দূরত্বের মধ্যে একটি জমি। বাঙালি টোলার কাছে সোনারপুরা রোডের উপর কোচবিহারের রাজাদের সম্পত্তি রয়েছে, সেখানে 1 একর ফাঁকা জমি রয়েছে। এই জমিতেই নয়া বঙ্গভবন তৈরির পরিকল্পনা। ইতিমধ্যেই পূর্ত দপ্তরের আধিকারিকরা প্রস্তাবিত জমি পরিদর্শন করে এসেছেন। বারাণসীতে বহুতল নির্মাণের জন্য ফ্লোর এরিয়া রেশিও কত প্রয়োজন তা ইতিমধ্যে স্থানীয় পুরসভার থেকে সরকারিভাবে জানতে চেয়েছে রাজ্যের পুর দপ্তর। এটা জানতে পারলেই নকশা তৈরির কাজ শুরু করবে রাজ্য পূর্ত দপ্তর। বেনারসে বঙ্গভবন তৈরির জন্য এখন অপেক্ষা প্রস্তাবিত বঙ্গভবনের নকশা অনুমোদনের। ক্যামেরায় সুমন বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। রাহুল গান্ধীর নিশানায় আঞ্চলিক দল। কংগ্রেসের চিন্তন শিবিরে তার দাবি, আঞ্চলিক দল বিজেপিকে হারাতে পারবে না। রাহুলের এই মন্তব্যে রাজনৈতিক চর্চা। रीजनल पार्टी जो है उनकी जगह है, मगर वो बीजेपी को नहीं हरा सकते हैं क्योंकि उनके पास विचारधारा नहीं है। বাস্তবের মাটিতে পা দিয়ে চলছেন না রাহুল গান্ধী। রাজস্থানে কংগ্রেসের চিন্তন শিবির, সেখানেই মা সোনিয়ার সামনে 24কে পাখির চোখ করে রাহুল গান্ধীর একাধিক দাওয়াই। রবিবার ভাষণ দিতে গিয়ে আঞ্চলিক দলকেও নিশানা করলেন রাহুল, জানিয়ে জোর শোরগোল। आप ये मत सोचिए कि ये लड़ाई आसान है, ये लड़ाई रीजनल पार्टी नहीं लड़ सकती क्योंकि ये विचारधारा की लड़ाई है। रीजनल पार्टी जो है उनकी जगह है, मगर वो बीजेपी को नहीं हरा सकते हैं क्योंकि उनके पास विचारधारा नहीं है। আমাদের কোনো লড়াই নেই, কোনো অ্যাডভান্টেজের ব্যাপারই নেই। ফার্স্ট পজিশন অলরেডি ইট হ্যাজ বিন ডিসাইডেড। দেশের মানুষ ঠিক করে নিয়েছে যে প্রথম স্থানে নরেন্দ্র মোদী বসবেন। এবার দ্বিতীয় এবং তৃতীয় স্থানে কারা বসবেন সে নিয়ে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে লড়াই থাকলেও থাকতে পারে। অতীতে একাধিকবার কংগ্রেসের বিরুদ্ধে জোটের দাদাগিরির অভিযোগ তুলেছে বিভিন্ন আঞ্চলিক দল, যেমনটা উঠেছিল বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলের পরে। পর্যবেক্ষকদের অনেকের মতে কংগ্রেস যদি জেদ না ধরে আরজেডিকে আরো বেশি আসনে লড়তে দিত, তাহলেই 2020 সালে বিহার বিধানসভা ভোটের ফলাফল অন্যরকম হতো। समकालीन इतिहास देखें, इलेक्टोरल हिस्ट्री देखें, हालिया बिहार का चुनाव देखें, राहुल जी अटैक किस पे हो रहा था? राष्ट्रीय जनता दल और तेजस्वी पे। प्रधानमंत्री जी को रैलियां बढ़ानी पड़ी, फिर भी महज 11,800-900 वोट का डिफरेंस रहा। तो ये अपने आप में एक संकेत है आपको कि चुनौती देने में अलग अलग राज्यों में कौन सक्षम है। রাহুলের মন্তব্য ঘিরে এভাবেই তুঙ্গে চর্চা। নিউজ 18 বাংলা। মোদী সরকারের বর্ষপূর্তি উদযাপন, একাধিক কর্মসূচি রাজ্য বিজেপি। এদিন বৈঠকে বসে রাজ্য বিজেপি। গোটা দেশেই কর্মসূচি হবে, কারণ ভারতবর্ষে বহুদিন পর এই ধরনের একটি শাসন ব্যবস্থা এসেছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে গেছে, বিগত 2 বছর আমরা প্রধানমন্ত্রীর সরকারের বর্ষপূর্তি পালন করতে পারিনি। তো স্বাভাবিকভাবে গোটা দেশেই হবে, পশ্চিমবঙ্গ গোটা দেশের বাইরে নয়, স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গেও হবে। এই কর্মসূচি পালনের ক্ষেত্রে অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকারের বর্ষপূর্তি যদি বিজেপি পালন করেন, তাহলে একটা ছোট অনুরোধ থাকলো বাংলার একজন নাগরিক হিসেবে, যে এটা আপনারা বক্তৃতা বা অমুক এগুলোর পরিবর্তে এই কদিন 50 টাকা লিটারে পেট্রোল দিন, 30 টাকা লিটারে ডিজেল দিন, 500 টাকা রান্নার গ্যাসের সিলিন্ডার দিন, জীবনদায়ী ওষুধ এবং সারের দামটা কমিয়ে দিন। এর বাইরে অন্য কোনোভাবে আপনারা যদি নরেন্দ্র মোদীর বর্ষপূর্তি পালন করতে চান, সেটা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষের কাছে গ্রহণযোগ্য বলে মনে হবে না। নেপালের মঞ্চিত্তে নরেন্দ্র মোদীর মুখে রাম নাম, গৌতম বুদ্ধের জন্মস্থানে দাঁড়িয়ে দিলেন বন্ধুত্বের বার্তা।
आज जब भारत में भगवान श्री राम का भव्य मंदिर बन रहा है तो नेपाल के लोग भी उतना ही खुशी महसूस कर रहे हैं। সম্পর্ক তলানিতে যাওয়ার পর এই প্রথমবার নেপাল সফরে ভারতের প্রধানমন্ত্রী। নেপালবাসীর মন জিততে নরেন্দ্র মোদীর মুখে রামের নাম। मुझे पता है कि आज जब भारत में भगवान श्री राम का भव्य मंदिर बन रहा है तो नेपाल के लोग भी उतना ही खुशी महसूस कर रहे हैं। সোমবার বুদ্ধ পূর্ণিমা, গৌতম বুদ্ধের জন্মদিন। বুদ্ধের জন্ম নেপালের লুম্বিনীতে। বুদ্ধ পূর্ণিমার দিন সেই লুম্বিনীতে উপস্থিত হয়ে বন্ধুত্বের বার্তা দিলেন মোদী। भारत के मित्र नेपाल में भगवान बुद्ध की पवित्र जन्मस्थली लुम्बिनी आने का ये सौभाग्य मिला। কূটনৈতিক মহলের অনেকেই মনে করেন মোদী জামানায় প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে নয়াদিল্লির সম্পর্কের অবনতি হয়েছে। নেপাল সীমান্তে তো গুলি পর্যন্ত চলেছে। বিতর্ক অন্য মাত্রা পায় যখন ভারতের কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুরাকে নিজেদের এলাকা বলে দাবি করে নেপাল। পার্লামেন্টে নতুন মানচিত্র পাসও করিয়ে দেন তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। দক্ষিণ নেপালে বীরগঞ্জ জেলার অযোধ্যাকে রামের জন্মস্থান বলেও দাবি করেন ওলি। এই বিতর্কের পর অবশ্য ক্ষমতা থেকে সরতে হয়েছে ওলিকে। নেপালে এখন শের বাহাদুর দেওবার সরকার, যিনি ভারতপন্থী বলেই পরিচিত। দেওবার হাত ধরেই বন্ধুত্বের পথে ফেরার আশায় নয়াদিল্লি। তবে শুধু নেপাল নয়, কূটনৈতিক মহলের একাংশের দাবি গত কয়েক বছরে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে ভুটান, শ্রীলঙ্কা এমনকি বাংলাদেশের সঙ্গেও, যার সুযোগ নিয়েছে চীন। বিপুল লগ্নি এবং সস্তায় ঋণের মাধ্যমে এই দেশগুলির সঙ্গে সখ্য বাড়িয়েছে বেজিং। এই পরিস্থিতিতে ময়দানে মোদী। বুদ্ধ পূর্ণিমায় নেপালে, হিন্দু প্রধান নেপালে গিয়ে মোদীর মুখে রামের নাম। নিউজ 18 বাংলা। দুর্গা পিতুরি লেনের বাড়ি ভাঙার কাজ শুরু। দুটি বাড়ি ভাঙার কথা থাকলেও আজ একটি বাড়িতেই ভাঙার কাজ শুরু হয়েছে। 16/1 দুর্গা পিতুরি লেনের বাড়ি ভাঙার কাজে হাত দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। 16 নম্বর বাড়িটি ভাঙার তালিকায় থাকলেও বাড়ির মালিকের অনুমতি না মেলায় কাজ বন্ধ রাখতে হয়েছে। আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সয়েল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরা এলাকা ঘুরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন। এক সপ্তাহ পরে কলকাতা পুরসভাকে পরীক্ষার প্রাথমিক রিপোর্ট জমা দেবেন তারা। তারপর ফের পরীক্ষা চলবে। বিপজ্জনক বাড়ি হিসেবে 19 নম্বর বাড়িরও স্বাস্থ্য পরীক্ষা হবে। প্রফুল্ল নাটকের শেষ সিনে উনি বলছেন যে বড়বাবু আমার সাজানো বাগান শুকিয়ে গেল, তুমি আর কান্নাকাটি করো না। আমার দশা হয়েছে তাই। এত সুন্দর করে সংসার সাজিয়েছি, আর এ ভাই আমাদের ইলেকট্রিক লাইনটা এত সুন্দর করে দিয়েছিলেন, এও দুঃখ পাচ্ছে। এরপরে আপনি বুঝুন কি বলার আছে। শিলিগুড়িতে শাহী সভার খরচের টাকা আত্মসাতের অভিযোগ, মারপিট, বিজেপি নেতাকে দল থেকে বহিষ্কার। প্রতিনিধি রাজকুমার আমার সঙ্গে রয়েছেন, রাজকুমারের সঙ্গে কথা বলবো, ঠিক কি হয়েছিল জানার চেষ্টা করব। তবে যে খবর আসছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, শিলিগুড়িতে অমিত শাহর যে সভা ছিল সেই সভায় যা খরচ হয়েছে সেই টাকা আত্মসাতের অভিযোগে মারপিট। পরিস্থিতি এমন জায়গায় বিজেপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হলো, কি হয়েছিল রাজকুমার? ঠিক কি হয়েছিল শুনুন। रंजीत का फोन करके बोल रहे हैं 90,000 सब जगह मेरा। आपको अगर मेरे से प्रॉब्लम है ना अंकल, हटा दीजिए। मेरा नाम में बदनामी, ये आदमी को खाना नहीं मिलेगा। 5ই মে অমিত শাহর যে শিলিগুড়িতে র্যালি ছিল সেই র্যালির অর্থ তছরূপের মিথ্যা অভিযোগ দিয়েছিল রামবিলাস গোয়েলের উপরে, এবং এই নিয়ে ওনার দোকানে বাদানুবাদ হয় রামবিলাস গোয়েলের সঙ্গে, এবং রামবিলাস গোয়েল
এবং তার ছেলের সঙ্গে অভব্য আচরণ করেন। বিশেষত প্রদীপ মণ্ডল রামবিলাস গোয়েলের ছেলে রুচিন গোয়েলকে শারীরিকভাবে নিগ্রহ করেন, মারধর করেন। মালদার মানিকচকের উত্তর চণ্ডীপুরে রাস্তার ধারে একের পর এক গাছ কাটা নিয়ে বিতর্ক। গাছ কাটা নিয়ে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির তরজা। সেবক প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সেবক, কি খবর রয়েছে? একদমই অতনু, দেখো মালদহের মানিকচকের যে উত্তর চণ্ডীপুর পঞ্চায়েত, সেখানে পঞ্চায়েতের উদ্যোগে শুরু হয়েছে গাছ কাটার কাজ। এলাকার বাদরোড থেকে রাস্তার পাশে লাগানো প্রায় 48টি গাছ কেটে ফেলার উদ্যোগ নিয়েছে গ্রাম পঞ্চায়েত। উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গাছ কাটা চলছে, ইতিমধ্যে 10টি গাছ কাটা হয়ে গিয়েছে। কিন্তু এ নিয়ে শুরু হয়েছে পঞ্চায়েত সমিতি আর গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিবাদ। গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং প্রধানের স্বামী যখন বলছেন যে পুরো বিষয়টি বন দপ্তরকে জানানো হয়েছে এবং শুকনো গাছ সেগুলি যদি না কেটে ফেলা হয় সেক্ষেত্রে দুর্ঘটনা হতে পারে ঝড় বৃষ্টিতে, এই জন্যই তারা কেটে ফেলছেন। অথচ তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির যিনি সদস্য, সেই সদস্যের স্বামী স্থানীয় তৃণমূল নেতা, তিনি পাল্টা অভিযোগ করছেন বঙ্কিম মণ্ডল। তার অভিযোগ যে যেভাবে গাছ কাটা হয়েছে সেটা বেআইনি এবং সকলকে অন্ধ করে রেখে পঞ্চায়েতের তরফ থেকে এই গাছ কাটা হচ্ছে, লক্ষ লক্ষ টাকার গাছ। এবং বন দপ্তরকে বলা হয়েছিল শুকনো গাছ কেটে ফেলা হবে, কিন্তু শুকনো গাছের অনুমতি করিয়ে জীবন্ত গাছ কেটে ফেলা হচ্ছে। আর এ নিয়ে কিন্তু তৃণমূল বনাম তৃণমূলের মধ্যে চর্চা এবং চাপানোতর শুরু হয়েছে। পুরো বিষয়টি বন দপ্তরে খবর পৌঁছেছে এবং বন দপ্তর জানিয়েছে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে যে গাছের কাটার অনুমতি দিয়েছিল সত্যি শুকনো গাছ কাটা হচ্ছে না জীবন্ত গাছ কাটা হচ্ছে। ধন্যবাদ সেবক। কটা গাছ কাটা হবে? গাছ কাটা এটা দেখতে হবে, আমাকে পেপারসটা দেখতে হবে। কটা অনুমতি নিয়েছেন গাছ কাটার জন্য? গাছ কাটার অনুমতি আছে আমার 48টা না 52টা। কে অনুমতি দিল? অনুমতি কে দিয়েছে? ফরেস্ট অফিসার। আজকে শুরু সম্ভবত করলাম, এটা ফালতু অভিযোগ। কি জন্য গাছ কাটছে? জানি না কি জন্য কাটছে, নোটিশ করেছে কিনা, মেমো নাম্বার করেছে কিনা আমি জানি না। যেখানে আমি জানি না অবৈধই ভাববো, যদি জানতাম তাহলে অবৈধ আমি মনে করতাম না। এটা বিষয়টা নিয়ে কি দলের নেতৃত্বকে জানাবেন? অবশ্যই। বাহুবলী উপপ্রধান, তৃণমূলের উপপ্রধানের দাদাগিরি। অভিযোগ, পঞ্চায়েতে খোদ প্রধানকেই ঢুকতে দিচ্ছেন না। থানায় অভিযোগ দায়ের, সেই অভিযোগ উড়িয়ে পাল্টা সরব উপপ্রধান। হুগলিতে তৃণমূল বনাম তৃণমূল, এবার পোলবা দাদপুর ব্লকের আকনা গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতের প্রধান তৃণমূলের কেকা গায়েনের অভিযোগ, গত 1 বছরে নিজের চেয়ারে বসা তো দূরের কথা, উপপ্রধানের দাদাগিরিতে পঞ্চায়েতে ঢুকতেই পারেননি। সদস্য প্রধান এসেছে, হাতে দিন, প্রধানকে সই করতে দিন। তৃণমূলের প্রধানের নিশানায় তৃণমূলেরই উপপ্রধান নির্মলেন্দু ঘোষ। উপপ্রধান নির্মলেন্দু তৃণমূল নেতা তপন দাশগুপ্তর ঘনিষ্ঠ বলে পরিচিত। 21-এর বিধানসভা নির্বাচনের পর থেকেই নির্মলেন্দু ছড়ি ঘোরাতে শুরু করেন বলে অভিযোগ উপপ্রধানের কথা মতো না চলায় পঞ্চায়েতেই ঢুকতে দেওয়া হচ্ছে না প্রধানকে। এ নিয়ে জেলা নেতৃত্বকে জানিয়েও লাভ হয়নি বলে দাবি প্রধানের। দফতরে ঢুকতে না পারায় বাড়ি থেকেই নাকি পঞ্চায়েতের কাজ চালিয়ে যাচ্ছেন কেকা গায়েন। এ নিয়ে পোলবা থানা ও বিডিওর কাছে অভিযোগও জানিয়েছেন। না, উনি কারো কথা শোনেন না, উনি যেটা বলবেন সেটাই সবাইকে করবেন। আমি সব জায়গায় জানিয়েছি, আমি ভিডিওকে বারবার জানিয়েছি, হ্যাঁ এমএলএকেও জানিয়েছি, সবাইকে জানিয়েছি, ওনারা কিছুই করেন। হ্যাঁ জেলা সভাপতিকেও জানিয়েছি। শুধুমাত্র প্রধান কিংবা তৃণমূল পঞ্চায়েত সদস্যদেরই নয়, নির্বাচিত বিজেপি সদস্যদেরও পঞ্চায়েতে প্রবেশ করতে দেওয়া হয় না বলে অভিযোগ। উপপ্রধান নির্মল ঘোষ, তিনি কিছু দুষ্কৃতী নিয়ে পঞ্চায়েত স্থানে বসে থাকে এবং তো কোনো সদস্য তৃণমূলের কি বিজেপি কোনো সদস্য গেলে তাদের উপর হামলা করে। আমার কানে এসছে, আমি দ্রুত ওই স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করব। আর যাকে নিয়ে এত কাণ্ড, তৃণমূলের সেই উপপ্রধান অবশ্য সব অভিযোগ অস্বীকার করে পাল্টা তোপ দেখেছেন প্রধানের বিরুদ্ধে। বিধানসভা ভোটে যেহেতু টোটালি বিজেপির হয়ে কাজ করেছে, দলীয় প্রধান হয়ে তৃণমূল কংগ্রেসের প্রধান হয়ে বিজেপির হয়ে কাজ করার জন্য পাবলিক জনরোষে উনি পড়েছেন। উপপ্রধান মানতে নারাজ, কিন্তু তার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ ঘিরেই হুগলি সরগরম। নিউজ 18 বাংলা। ফলক আছে, পার্ক নেই। ছোটদের পার্ক নিয়েও দুর্নীতির অভিযোগ। আর এই অভিযোগের আঙুল মঙ্গলকোটের তৃণমূল পরিচালিত শিমুলিয়া 2 নম্বর ব্লক পঞ্চায়েতের দিকে। আর জানিয়ে রাজনৈতিক চাপানুতর।
একই গ্রাম, 200 মিটারের মধ্যে দুটি পার্ক। ছোটদের পার্কের জন্য দু জায়গাতেই বসেছে ফলক। এক জায়গায় পার্কের বদলে গজি উঠেছে কচু বন, আগাছায় ঢেকেছে ফলক। আরেক জায়গায় দোলনার জন্য বসেছে পাইপ। ব্যাস ওই পর্যন্তই। অথচ সরকারি খাতায় খরচ হয়ে গিয়েছে 4.5 লক্ষ টাকা। এমনই দুর্নীতির অভিযোগ বর্ধমানে। মঙ্গলকোটের শিমুলিয়া 2 নম্বর পঞ্চায়েত। অভিযোগ, সিঙট গ্রামে ফলক লাগিয়েই সরকারি প্রকল্পের টাকা হজম করেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। মাঝের পরে ওই টাকাটা আমরা এখানে কাজ করবো বলে নিয়ে এসছি, কিন্তু ওকে কিচ্ছু হয়নি। সে টাকা পুকুরে ঢুকে গিয়েছে। ওই শিশুদের পার্ক হবে, বাস সাইন করে নিচ্ছে, ফলক লাগিয়ে দিচ্ছে, টাকা উঠে যাচ্ছে। 4 বছর অতিক্রম হয়ে গেল, ফলকই রয়ে গেছে, আজও পর্যন্ত কোনো শিশু উদ্যান হয়নি। টাকা আত্মসাৎ করছে সোলামুলের কিছু নেতা। এটা তদন্ত হোক, তদন্ত হলেই সবটাই তো বেরিয়ে আসবে কোথা থেকে টাকা কোথায় গেছে। এটা সম্পূর্ণ কোথাও ভুল হচ্ছে। এই কাজ কখনো হয়নি। আগে আমাদের জিও ট্যাগ করতে হয়, তার জন্য ফলক লাগাতে হয়, সেই জন্য ফলক লাগানো আছে। এর টাকা কোনোদিনই ওঠে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। প্ল্যানটা তৈরি করে গ্রাম পঞ্চায়েত, এবার সেখানটা এক্সিকিউট যখন হয় তখন আমাদের ব্লক লেভেল টিম সেটা দেখে। যেটাতে 3টি স্কিম যেটা দেখানো হয়েছে সেটা আমরা তদন্ত করে দেখেছি যে তাদের 2টি স্কিমে কোনো কাজ হয়নি। একটা স্কিমে সবাই মাত্র ডিসপ্লে বোর্ডের এক্সপেন্ডিচার হয়েছে, অন্য কোনো কিছু খরচা হয়নি। কিন্তু অন্যটি প্রকল্প যেটা বলছে সেটা নিয়ে আমরা আলাদা করে একটা তদন্ত টিম পাঠাবো। 2018-19 সালে শিমুলিয়া 2 নম্বর পঞ্চায়েত একটি চিলড্রেন পার্ক তৈরির অনুমোদন দেয় জেলা পঞ্চায়েত দপ্তর। পার্কের জায়গা চিহ্নিত করার পর ফলকও বসানো হয়। সেখানে কাজ না হওয়ায় আরেকটি জায়গা চিহ্নিত করা হয়, সেখানেও দুর্নীতির অভিযোগ। মঙ্গলকোটে শিমুলিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে সিংঘাট গ্রামে একই প্রকল্প দেখিয়ে আরো কয়েক জায়গায় টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ঘটনার কথা শুনে মঙ্গলকোট ব্লক প্রশাসন তদন্তে নেমেছে। রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা, পূর্ব বর্ধমান। ভাঙনের জের বার মালদা, মহানন্দা টোলায় মিশছে গঙ্গা ফুলহার, সামনে বিপদ। ভাঙন ঠেকাতে এবার একসঙ্গে কাজের সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ এবং বিহারের সেচ দপ্তরের। নদীর ভাঙনে বদলে যাচ্ছে মানচিত্র। ভাঙনের গ্রাসে জনজীবন। পাড় ভাঙতে ভাঙতে মালদার মহানন্দা টোলায় গঙ্গা এবং ফুলহার নদীর দূরত্ব এখন মাত্র 1.5 কিলোমিটার। বিশেষজ্ঞদের আশঙ্কা, এখনই পদক্ষেপ না করলে ভবিষ্যতে মিশে যেতে পারে 2 নদী, তখন বড় বিপদ। মালদার কাছে গঙ্গার ওপারেই বিহার, তাই বিপর্যয় ঠেকাতে গঙ্গায় যৌথ সমীক্ষা চালালো পশ্চিমবঙ্গ বিহারের সেচ দপ্তর। সমীক্ষার কাজে ছিলেন ফারাক্কা ব্যারাজ প্রজেক্টের প্রতিনিধিরাও। বৈঠকে ঠিক হয়েছে ভাঙন ঠেকাতে ইউনিফাইড স্কিম তৈরি করবে 2 রাজ্য। গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশনে প্রস্তাব এবং পরিকল্পনাও পাঠানো হবে। ভাঙন ঠেকাতে 2 রাজ্য একই প্রযুক্তি ব্যবহার করবে। মহানন্দা টোলার ওদিকটায় যেখানটা আপনার গঙ্গা এবং ফুলাহার প্রায় 1.5 কিলোমিটার দূরত্বে এখন আছে, সেই জায়গা থেকে উপরের দিকে কাজটাকে একসঙ্গে করতে হবে। বিহার এবং আমাদের বাংলা ওনারাও সচেতন এবং ওনারা আমাদের সঙ্গে একমত হয়েছেন যে আমরা একসঙ্গে বসেই একটা নতুন স্কিম তৈরি করব আলাদা আলাদাভাবে, যেটা আমরা জিএফসিসির মাধ্যমে রূপায়ণের চেষ্টা করব। বিশেষজ্ঞদের মতে সমন্বয়ের অভাবের কারণেই একদিকে ভাঙন রোধের কাজ হলেও অন্যদিকে পাড় ভেঙেছে। কোটি কোটি টাকা খরচ করেও লাভ হয়নি। ভাঙনের জেরে বিপদের মুখে মালদা মহানন্দা টোলা ও বিলাইমারি। ইতিমধ্যেই বিলাইমারিতে ফুলহার নদীর অংশে ভাঙন রোধের কাজ শুরু হয়েছে। স্লো আছে, সেই মতো আমরা করলাম, ইনস্ট্রাকশন দিলাম যাতে কাজটা দ্রুততার সঙ্গে করা যায়। বর্ষার আগে আমরা অনেকটা রিকভার করতে পারি, সেইটাই ইনস্ট্রাকশন দেওয়া হলো এবং আশা করছি যে আগামী দিনে কাজটা গতি পাবে। আমরা চাইছি যে ভালো করে প্লাস্টার করা যায়, যদি ইট মশলা দিয়ে পথল দিয়ে তাহলে থামতে পারে এখান থেকে বিহার পর্যন্ত, না হলে থামবে না। পথল দিয়ে বাঁধতে হবে, এটা প্লাস্টার করতে হবে। আমাদেরকে 10 বিঘা 9 বিঘা করে জমি ছিল, সব জমি গ্রামে আছে। ভাঙনের জেরে অনেকেই জমি বাড়ি হারিয়েছেন। বর্ষা আসার আগে ফের নতুন করে আতঙ্ক। মালদা থেকে ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। অল্প বৃষ্টিতেই জমা জলের ভোগান্তি। নর্দমার জল রাস্তায়, কারণ নিকাশি সমস্যা। বনগাঁর একাধিক ওয়ার্ডে নিকাশি সমস্যার অভিযোগ।
উত্তর 24 পরগনার সীমান্ত এলাকা বনগা, পাশেই ইছামতি নদী। নদী থাকলেও নিকাশি সমস্যা মেটেনি, কারণ নদীতে জল পৌঁছানোর পথই বন্ধ। শহরের অধিকাংশ নর্দমাতেই জঞ্জালের স্তূপ, আবর্জনায় বুজে গিয়েছে অনেক নর্দমা। তাই একটু বৃষ্টিতেই জমা জলের ভোগান্তি। বাবুপাড়া, ঠাকুরপল্লী থেকে দীনবন্ধুনগর, সর্বত্রই একই ছবি। এতটাই জল জমে যে এখান থেকে চলাফেরাই যায় না, রাস্তার উপরে সবসময় জলটাই থাকে, টাইমলি জলটা পাস করছেন না। এবার জলটা পাস করতে মোটামুটি আপনার 3-4 ঘন্টা 5 ঘন্টা তো লেগেই যায়। ড্রেন পরিষ্কার করাচ্ছি, যেটা আমার ওয়ার্ডেও করাচ্ছে, 7 নম্বর ওয়ার্ডেও করাচ্ছে। ড্রেনের যে আউটলেট, সেই আউটলেটগুলো তো ঠিক না, যার জন্য অটোমেটিকলি বৃষ্টি হলে জল জমে যাচ্ছে। কনজারভেন্সি ডিপার্টমেন্ট প্রত্যেকটা কাউন্সিলরের তত্ত্বাবধানে এলাকায় সমস্ত ড্রেনেজ সিস্টেমটাকে অ্যাক্টিভ করে রেখেছে। অত্যন্ত সাকসেসফুলি এই কাজটাকে সুন্দরভাবে করছে। একটু বৃষ্টিতেই রাস্তায় জল, এর জেরে রাস্তাও বেহাল। বহু জায়গাতেই পিচ উঠে বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা। বনগা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। আসানসোলের কালাঝরিয়া সাঁকো, বাঁকুড়া এবং আসানসোলের মধ্যে যাতায়াতের বড় ভরসা। প্রতি বর্ষায় সেই ভরসাই টালমাটাল। দামোদরে তোড়ে ভেঙে যায় নড়বড়ের সাঁকো। সামনে আবার বর্ষা, আবার স্থায়ী সেতুর দাবি সরব স্থানীয়রা। বেরিয়ে অনেকেই আসেন আসানসোলে। বর্ষায় সাঁকো ভাঙলে মার খায় ব্যবসা, ভোগান্তিও বাড়ে। বার্নপুর শিল্পাঞ্চলের ব্যবসা অনেক রকম ভাবে নির্ভর করে, যেমন বাঁকুড়া পুরুলিয়া থেকে সবজি, তারপরে আপনার ওই সাইডের প্রচণ্ড ওই যদি এই ব্রিজ বানা হয় তবে আমাদের ব্যবসার পক্ষে অনেক রকম উপকার হবে। বাঁকুড়া পুরুলিয়ার বিস্তৃত গরিব মানুষ, কৃষিজীবী মানুষ, শ্রমজীবী মানুষ, যারা বার্নপুর আসানসোলের উপর নির্ভর করে, যাদের জীবিকা নির্বাহ হয়, যদি একটা পাকা সেতু হয়, আচ্ছা মানে কষ্ট আপনার মানে অকল্পনীয় কষ্ট, বিশেষ করে যারা লেখাপড়া করে, কলেজ ছাত্রী। বাজারহাট থেকে চিকিৎসা, আসানসোলের ওপর অনেকটাই নির্ভরশীল বাঁকুড়ার শালতোড়ার বাসিন্দারা। বর্ষায় সাঁকো ভাঙলে ভরসা তখন নৌকো, অথবা 50 কিলোমিটার পথ ঘুরে যেতে হয় আসানসোলে। এতে খরচ সময় দুটোই বেশি লাগে। সেতুর বেহাল দশায় রাজনৈতিক তরজাও তুঙ্গে। দামোদর নদীর ওপর যে ব্রিজ, সেই ব্রিজের কাজ শুরু হবে। ইতিমধ্যেই এই বিষয়ে আলোচনা হয়েছে এবং সেখানে কোথায় এই ব্রিজটা হবে না হবে সেই বিষয়ে একটা পর্যবেক্ষণও হয়ে গেছে। বর্ষাকালে এই ব্রিজটা ধুয়ে যায়, সেখানে আমি জানি না কেন এই সরকার কোনো কি অঘটনের জন্য ওয়েট করছেন, যে কবে অঘটনটা হবে এবং তারপরে ব্রিজটা হবে। আবারও সামনে বর্ষা, এবারেও কি সেই ভাঙা সাঁকোর ভোগান্তি পোহাতে হবে? এর শেষ কবে? প্রশ্ন আসানসোল শালতোড়ার বাসিন্দাদের। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলার খবরের চেয়ে সিঙ্গুরের দ্বীপ চক্রবর্তীর জন্য বোটানিক্যাল গার্ডেনে তৈরি হচ্ছে জবা গবেষণাগার। নিজের ছাদে 30 প্রজাতির জবা তৈরি করে তাক লাগিয়েছেন দ্বীপ। এবার সেই জবাই জায়গা করে নেবে বোটানিক্যাল গার্ডেনে। সিঙ্গুরের দ্বীপ চক্রবর্তী, দ্বীপের বাগানে রংবাহারি জবা। প্রায় 30 ধরনের জবা তৈরি করেছেন সিঙ্গুরের এই গবেষক। নিউজ 18 বাংলায় এই খবর দেখানো হয়। তারপর এ রাজ্যেও দ্বীপের কাজের স্বীকৃতি। হাওড়া বোটানিক্যাল গার্ডেনের বিজ্ঞান বিভাগের গবেষকরা ঘুরে দেখেন দ্বীপের জবা বাগান। তারা সিদ্ধান্ত নিয়েছেন দ্বীপ চক্রবর্তীর জন্য বোটানিক্যাল গার্ডেনে হবে গবেষণাগার। জবা নিয়ে চলবে গবেষণা। ये स्पेस एक्चुअली हमारा बहुत ब्लैंक ही पड़ा हुआ था, तो हम लोगों ने इसको बहुत ही जल्दबाजी में इसे डेवलप किया। और द्वीप में अभी जैसा कि आज आए हैं, तो आज भी ये मोर देन 40 to 50 प्लांट्स लेके आए हैं। ही हैज़ डिस्कवर्ड 21 न्यू कल्टीवर्स। मैं इनको बोला हूँ कि आप आइए यहाँ पे, आपको कोई किसी तरह का रिस्ट्रिक्शन नहीं है। খুবই ভালো আনন্দের ব্যাপার যে ওনারা এত হাত বাড়িয়ে দিলেন এই নিউজ 18 পর্দায় দেখানোর পর। এটা একটা বড়ই পাওনা আমাদের কাছে, আরও যাতে পশ্চিমবাংলায় আরও নতুন নতুন জাত আবিষ্কার করতে পারি, তো এটা একটা ভালো ব্যাপার। সিঙ্গুরের বাড়ির ছাদে দ্বীপের জবা বাগান।
বেঙ্গল সানরাইজ, ডান্সিং কুইন, বেঙ্গল লুটাসিয়া, ডার্ক মাদার, টাচ সিঙ্গুর নামে দ্বীপের তৈরি নানা জবার মেলা, নানা রঙের ম্যাজিক। এবার দ্বীপের জবারা থাকবে বোটানিক্যাল গার্ডেনে, সেখানেই চলবে গবেষণা। হুগলি থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা। বর্ধমানে রসগোল্লার নয়া স্বাদ, টক ঝাল মিষ্টির কম্বিনেশন, বাজারে হিট চাট রসগোল্লা। রসের গোল্লা রসগোল্লা, সেই রসগোল্লার এবার নতুন স্বাদ। রসগোল্লায় টক ঝাল মিষ্টির মিশেল। বর্ধমানে বেজায় হিট লঙ্কা রসগোল্লা, অনেকে বলেন চাট রসগোল্লা। প্রথমে রসগোল্লার রস নিংড়ে নেওয়া হয়, তারপর ছোট ছোট পিস করে কেটে নেওয়া হয় আস্ত রসগোল্লা। রসগোল্লার টুকরোয় মেশানো হয় দই ও চাট মশলা। সঙ্গে ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি, হালকা করে কাশ্মীরি মির্চি ও গুঁড়ো লঙ্কা ছড়িয়ে দেওয়া হয় রসগোল্লার ওপর। কাপের মধ্যে চামচ ডুবিয়ে মুখে তুললেই টক ঝাল মিষ্টি রসগোল্লার এক অন্য স্বাদ। একদমই অন্যরকম, খুবই ভালো লাগলো খেতে। এটার মধ্যে টক দই রয়েছে, টক দইয়ের সঙ্গে লঙ্কাটা একটা কম্বিনেশনটা খুবই ভালো লাগলো খেতে। নিত্য নতুন মিষ্টি খোঁজে এবং চাট খোঁজে, তার জন্য আমাদের কিছু আলাদা ভাবনা চিন্তা করতে হলো। দই বড়ার মতন যদি কিছু করা যায়, চাট যাতে মিষ্টিও থাকবে, টকও থাকবে, ঝালও থাকবে, মশলাও থাকবে। রসের রসগোল্লার এবার ফিউশন স্বাদ, জিভে জল আনা টক ঝাল মিষ্টির লোভনীয় চাট, তাও আবার রসগোল্লায়। বর্ধমান থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।